এন্ট্রি ভিসা কেন হচ্ছিল না, কেন ঝামেলা হচ্ছিল, এখন কিন্তু সহজ হয়েছে। কি কি সহজ হয়েছে আর কি কি পেপারস লাগবে সহজ করার জন্য সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের যে এই মানে 5ই আগস্টের পর যে একটা সিচুয়েশন চেঞ্জ হয়, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, এই পরিবর্তিত প্রেক্ষাপটে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যাদের বৈবাহিক সূত্রে রিলেশন হয়েছিল তাদের ক্ষেত্রে ভিসা পাওয়া জটিল আকার ধারণ করেছিল। অনেককেই ভিসা পাচ্ছিল না। এমন হয়েছিল যে আপনার স্বামী স্ত্রী আছেন, যদি কাবিননামা দিতে পারছেন তাহলে ভিসা হয়ে গিয়েছিল এর আগে, 5ই আগস্টের আগে। সেটা কিন্তু 5ই আগস্টের পর কিন্তু অফ করে দেয়, অর্থাৎ আপনার মানে সঠিক ইনফরমেশন ছাড়া, সঠিক তথ্য ছাড়া তারা ভিসা দিচ্ছিল না। অর্থাৎ স্পাউস স্পাউস নেম যদি না থাকে, বিশেষ করে পাসপোর্টে যদি স্পাউস নেম নাম না থাকতো তাহলে কিন্তু সেটা সহজে হতো না। পাসপোর্টে আপনার স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম আর স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম যদি না থেকেছে ভিসা হচ্ছিল না। এখন কিন্তু সেই ঝামেলা থেকে মুক্ত হয়েছে। আমার পরিচিত অনেকেই এটা করেছে, এই সম্প্রতি করেছে। আমি যদি 2-3 মাস কোনো খোঁজ খবর নেইনি, এখন আজকে খোঁজ নিলাম। একজন কিন্তু এই এন্ট্রি ভিসা করে ইন্ডিয়া গিয়েছে, উনি কিন্তু আমার এখানে বসেই জাস্ট এই জায়গায় বসে কিন্তু ভিডিও করেছিল। জানেন তো উনি কিভাবে ভিসা পেয়েছিল, সবই তো উনি বলেছিল। উনি কিন্তু এটা নিয়ে আমাকে আজকে বলেছে, ভাই এই এখন আপডেট হয়েছে, একটা গ্রুপ তৈরি হয়েছে, ওই গ্রুপের মধ্যে সবাই যে যার সমস্যাগুলো উঠায় ধরছে। আমি ওইটা গ্রুপগুলো কমেন্টস গুলো পড়লাম, দেখলাম, দেখে আমি অনেক কিছু যেটা আমি জানতাম না যে সম্প্রতি চেঞ্জ হয়েছে। কারণ এন্ট্রি ভিসা যে ঝামেলা হচ্ছিল সেটা আর আমি খোঁজ খবরে নিতাম না। এখন নেরু ভাই আমাকে বললো যে ভাই এটা একটু দেন, এখন আপডেট দেন, অনেকেরই কাজে লাগবে। কারণ যে মানুষগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে আবেদন, নভেম্বর থেকে আবেদন করেছিল, এই স্বামীর নাম স্ত্রীর পাসপোর্টে নাই, বা স্ত্রীর নাম স্বামীর পাসপোর্টে নাই, অথবা ইন্ডিয়াতে যিনি আছেন ওনার পাসপোর্টে যদি মানে স্ত্রীর নাম বা স্বামীর নাম না থাকছে, তাহলে কিন্তু ভিসা পাওয়া কঠিন ছিল। সেগুলো এখন সহজ হয়েছে। অর্থাৎ আপনার কাগজপত্রগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিসা এখন হয়ে যাচ্ছে। যদি পেপারস গুলো আপনার সঠিক থাকে ভিসা হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে না। যেমন পেপারস বলতে কি, আমি পেপারস গুলো একটু ধাপে ধাপে বলি। যেমন আপনার পাসপোর্টের প্রথম শর্তই ছিল যে স্বামী এর পাসপোর্টে স্ত্রীর নাম, স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকতে হবে। এটা এখন শিথিল হয়েছে। যেহেতু শিথিল হয়েছে, এখন আপনাদের কি করতে হবে, আপনাদের যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক আছে সেটা প্রমাণের জন্য আপনাদের কাবিননামা লাগবে। কাবিননামা লাগবে। এই কাবিননামা না থাকলে কিন্তু হচ্ছে না। কাবিননামা অবশ্যই লাগে। বাকি যেগুলো কাগজ লাগে, আপনার টুরিস্ট ভিসা করার জন্য বাংলাদেশে যিনি আছেন, টুরিস্ট ভিসা করার জন্য যে পেপারস গুলো লাগে সমস্ত পেপারস গুলো দিবেন। অতিরিক্ত পেপারস হচ্ছে আপনার কাবিননামা দিবেন। যদি ভারতে যিনি আছেন হাজব্যান্ড থাকে যদি, বা স্ত্রী থাকে, যেই থাক, উনার ভোটার আইডি কার্ড, ওনার পাসপোর্টের কপি, ওনার বিদ্যুৎ বিলের কপি। যদি অনেক সময় হয়েছে কি, এর আগে যখন করোনার সময় একটা চুক্তিপত্র ছিল, এফিডেভিট করা ছিল, সেই এফিডেভিট কপিতে বিস্তারিত দেওয়া ছিল, যেমন ইন্ডিয়ানরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা না সহায়তা পেয়েছিল। যে এই কি ভিসাটা নামটা ভুলে গেলাম, ভিসার নামটা ভুলে গেলাম। ওই ভিসা কিন্তু আমি অনেক ভিউ হয়েছিল, অনেক দেখেছিল। একজন আপু আমাকে ইনফরমেশনটা দিয়েছিল ওই সময়ে। উনি ইনফরমেশনটা দেওয়ার পর আমি রিভিউ দিয়ে অনেকের ভিসা হয়েছিল ভারত থেকে বাংলাদেশে আসার জন্য। আর এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য এন্ট্রি ভিসার ক্ষেত্রে যেগুলো বললাম, আপনার ট্যুরিস্ট ভিসার সমস্ত ডকুমেন্টস দিবেন, আপনার কাবিননামা দিবেন, ম্যারেজ সার্টিফিকেট যেটা। তারপর ভারতে যিনি আছেন ওনার পাসপোর্টের কপি দিবেন। ওনার যদি পাসপোর্টে আপনার নাম থাকে, না থাকে অসুবিধা নেই, কাবিননামাটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইংলিশ করে দিবেন, এফিডেভিট করেন বা যেটাই করেন ইংলিশ করে দিবেন। এরপর ওখানকার বিদ্যুৎ বিলের কপি, ওনার আধার কার্ড, ভোটার কার্ড যাই থাকুক সেগুলো সহ দিবেন। কোনো কিছু বাদ রাখবেন না, গ্যাপ রাখবেন না। গ্যাপ রেখে জমা দিবেন না, যেহেতু আপনাদের অনেকেরই স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম নেই, স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম নেই, অনেকেরই আছে। আর যাদের আছে তাহলে তো অনেক সুবিধা। তারপর আপনাদের কাবিননামা যা আছে সবকিছু দিয়ে ওখানে জমা দেবেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের দেশে ওই যে কাবিননামার এফিডেভিট করতে হয় বা সত্যায়িত করতে হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আপনারা আবেদন করবেন। আসলে হচ্ছে আমাদের মানে বাংলাদেশটা করাপশনে ভর্তি। আপনারা যারা এই বিয়ে করেছেন ভারত বাংলাদেশে মিলিয়ে, অনেকের এমন মানে দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, তারপরেও এই কাগজগুলো পায় না, সত্যায়িতটা পায় না। সত্যায়িত আপনাদের এই সত্যায়িত কপির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, আবেদন করে আপনারা বলবেন যে কি বিষয় নিয়ে যাচ্ছেন, এগুলো উল্লেখ করে আবেদন করলে তার একটা বারকোড না পিন থাকে, সে একটা কোড নাম্বার দেবে। এই কোড নাম্বার সহ আপনি ঢাকা যে ইন্ডিয়ান হাই কমিশন আছে এখানে জমা দিবেন। জমা দিলে কিন্তু আপনার এটা সত্যায়িত হয়ে যাচ্ছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে ইন্ডিয়াতে যদি আপনারা বিয়ে করেন, সোজা কথা, ইন্ডিয়াতে যদি
গিয়ে কেউ বিয়ে করে, বাংলাদেশি ছেলে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মেয়ে বা ইন্ডিয়ান ছেলে বাংলাদেশি মেয়ে যদি থাকে, ভারতে গিয়ে যদি বিয়ে করেন, আপনারা যে ধর্মেরই হন ওই ধর্ম অনুযায়ী আপনারা বিয়েটা পড়াবেন না। একটা আইন আছে ওদের, ভারতের আইনটা বলে কি অ্যাক্ট জানি বলে, ম্যারেজ অ্যাক্ট আছে, স্পেশাল অ্যাক্ট, ম্যারেজ স্পেশাল অ্যাক্টের অধীনে আপনারা বিয়ে, যেহেতু অন্য দেশের নাগরিক, ভারতের যে ধর্মীয় মোতাবেক যেটা হয়, হিন্দু হলে হিন্দু ধর্ম অনুযায়ী, মানে মুসলিম হলে মুসলিম ধর্ম অনুযায়ী, বা বৌদ্ধ খ্রিস্টান হলে ওই ধর্ম অনুযায়ী যেটা হয় সেভাবে না, স্পেশাল অ্যাক্টে আপনারা এই বিয়েটা পড়াবেন। তাহলে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদের একবার এন্ট্রি ভিসা আল্লাহ আল্লাহ করে হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এন্ট্রি ভিসা আর মিস, এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি, আর প্রথম হয়তো 6 মাস পাবেন, তারপরে 1 বছর এটা বাড়তি থাকবে, আর খুব বেশি সময় কিছুদিন পর কিন্তু আপনাদের যদি ওই দেশের নাগরিকত্ব একটা পাওয়ার একটা সুযোগ নিতে চান, সেটা কিন্তু হয়ে যায়। এটা আমাদের এই ফয়সাল আছে, ও কিন্তু বিয়ে করেছে, নেরু ভাই আছে ফয়সাল যে ইউটিউবার, ও কিন্তু ওখানে বিয়ে করেছে, আমাদের বাংলাদেশি ছেলে। এরকম অনেকেই আছে যারা ওই দেশে বেশি সময় দিচ্ছে, তাদের ক্ষেত্রে ও কিন্তু যেহেতু ওখানে বিয়ে করেছে, এটা খুঁটিনাটি সব তথ্য কিন্তু ও কিন্তু আপডেট নিয়ে নিয়েছে, যেহেতু ওর এটা প্রয়োজন। আমাদের নেরু ভাই আছে, সেও কিন্তু নিয়েছে। নেরু ভাই কিন্তু আজকে আমাকে কিছু আপডেট দিল এই বিষয়ে। এই কারণে আমি আবার আপনাদেরকে নতুন করে এই তথ্যটা শেয়ার করলাম যে ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি আপনার নিয়ম মানতে হচ্ছে। এটাই বলছি যে এখন এন্ট্রি ভিসা মিস হচ্ছে না, জমা দিলে মিস হচ্ছে না। আপনাদের যদি আপনারা মেইল করবেন, আবার বলি, আপনাদের এই কাগজগুলো সহ, যেহেতু ডেট পাওয়া ঝামেলা, টাকা খরচ হচ্ছে 8,000 10,000, আপনাদের এই কাগজপত্র সহ তাদের ওখানে মেইল করবেন। মেইল করলে প্রতিদিনের মেইল পরের দিনে নাকি এখন উত্তর দিচ্ছে, বিশেষ করে এই বৈবাহিক অবস্থা নিয়ে যাদের, বা এই পাশে ওই পাশে মিলে যারা এন্ট্রি ভিসা করতে যাচ্ছে। আবার যাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ক্ষেত্রে সেম কাজই করবেন। স্টুডেন্ট ওই পাশে থেকে একটা ইনভাইটেশন আনবেন, আপনার বাচ্চা যেহেতু ওই পাশে পড়ে তার আইডি কার্ড দিবেন, ওই মানে স্কুলের যেটা ইনভাইটেশন আছে, এগুলো সব মিলিয়ে আপনার বাচ্চার পাসপোর্ট দিবেন, এগুলো সহ আপনি আবেদন করলে আপনার ভিসা কিন্তু হয়ে যাবে। এই ছিল অবস্থা। এখন যেটা যে এন্ট্রি ভিসা নিয়ে অনেকের একটা ছিল, মানে কষ্ট ছিল, সহজে ভিসা দিচ্ছে না। এখন আশা করছি ইনশাল্লাহ এই কষ্টটা থাকবে না, খুব দ্রুতই এটা ভিসা পেয়ে যাবেন। পাচ্ছে, প্রচুর লোকজনে ভিসা পাচ্ছে। এই আপডেট যদি এর মাঝে যদি আরো কোনো আপডেট আসে, সেই আপডেটগুলো আপনাদেরকে আমি জানাবো। যারা এটা ফলো করেন, বিশেষ করে ফেসবুকে, আমার যেহেতু ফেসবুকে ফলোয়ার বেশি, এই ফেসবুক যারা ফলো করেন তারা অন্তত এটা নিয়ে যেন একটু হেল্প পান, সুবিধা পান। আরেকটা বিষয় বলি, আমার হচ্ছে ঈদের আগে একটা প্ল্যান করেছি যে মালয়েশিয়া একটা ট্যুর দেব ঈদের আগে, যদি সম্ভব হয়। নেপালে অনেক ট্রাই করছি, যদি নেপালের লোকজন প্রয়োজন মতো না হয়, কারণ নেপালের ভাড়া বেড়ে যায় অনেক, নেপালের যে প্রয়োজন মতো লোকজন না পাই, তাহলে আমি এই মালয়েশিয়া চলে যাব। নেপালের আর 3 দিন দেখবো, লাস্ট 3 দিন দেখবো। যদি ওই পরিমাণ লোক না হয়, কারণ লোকজন লাস্টে আসলে বিমান ভাড়া বেড়ে যায়, 45, 46, 48 হাজার টাকা বিমান ভাড়া হয়ে যায়। আর আমার প্যাকেজই হচ্ছে 52,900 টাকা। আমি এটা একটু অ্যাভয়েড করব যে নেপালটা অ্যাভয়েড করে মালয়েশিয়া যাব। মালয়েশিয়া যদি যাই 20, 21, 22 তারিখের দিকে যাব, এটা একটা পরিকল্পনার মধ্যে রেখেছি। 4 রাত 5 দিনের প্যাকেজ 64,900 টাকার প্যাকেজই থাকবে, 4 রাত 5 দিনে। আপনারা যারা যেতে চান চলুন একটা ধাপে ঘুরে আসে। আর যদি কেউ থাইল্যান্ডেও যেতে চান, এই পাশাপাশি সেটাও পারেন। যদি কেউ মালয়েশিয়ার ভিসা করতে পারছেন না, যোগাযোগ করুন, খুব সহজে ভিসা হচ্ছে। ভিসা করে যদি থাইল্যান্ডের ভিসা কেউ করতে পারছেন না, মালয়েশিয়া গিয়ে থাইল্যান্ডের 1 দিনের ভিসা করে দিব। আসুন আমরা ঘুরে আসি। থাইল্যান্ড যদি ভিসা করতে না পারেন, সেটাও হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমরা মালয়েশিয়া গিয়ে ওখান থেকে থাইল্যান্ড ঢুকবো, ঢুকে তারপর দেশে আসবো, সেটাও পারেন, অসুবিধা নেই।